নদীর পাড় এবং খাল পাড় বেষ্টিত সুন্দর একটি গ্রাম দাড়িয়াপুর। দাড়িয়াপুরের বেশিরভাগ মানুষই জেলের পেশায় কাজ করে থাকে এবং এখানের অধিকাংশ মানুষই তাদের মূল পেশা জেলে হিসাবে বেঁচে থাকে এবং তারা এখানের মাছগুলো সারা জেলায় ছড়িয়ে দিয়ে থাকে। নদীর মোহনা হওয়ার কারণে এবং প্রচুর পরিমাণে হাওর থাকার কারণে এই অঞ্চলে মাছের উৎপাদন সবথেকে বেশি, যার কারণে এখানে জেলেদেরও অনেক আনাগোনা দেখা যায়। নদী থেকে খানিকটা দূরে একটা বাড়ি, সেই বাড়িতে এক জেলে পরিবার থাকতেন এবং তাদের একটা খুব সুন্দর দেখতে মেয়ে ছিল। তাদের কোনো ছেলে সন্তান ছিল না, মোট 4টা মেয়ে ছিল। তাদের মধ্যে বড় মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল সেই জেলে। সেই জেলের নাম ছিল আকরাম জেলে। আকরাম জেলের জালে প্রচুর পরিমাণ মাছ হতো। আকরাম জেলে যেহেতু একা ছিলেন, তার একা নৌকা নিয়ে তিনি মাছ ধরতে যেতেন, আর মাঝে মধ্যে বিভিন্ন বন্ধুবান্ধব এবং অন্যান্য জেলেদের সঙ্গেও ধরতে যেতেন। আকরাম জেলের বড় একটা মেয়ে ছিল, সেই মেয়েকে তিনি বিয়ে দিয়ে দিয়েছিলেন এবং মেঝো যে মেয়েটা ছিল সেই মেয়েটার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেই ঘটনা শুনলে আমার শ্রোতারা সবাই অবাক হয়ে যাবেন। আকরাম জেলের খুবই সুখী একটা পরিবার ছিল। তার পরিবারে তার 4 কন্যা সন্তান এবং তারা সকলে বসবাস করতেন। হঠাৎ করেই আকরাম জেলে একদিন অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হবার কারণে বেশ কিছুদিন তিনি মাছ ধরতে যেতে পারেননি। আকরাম জেলে সাধারণত একা একাই মাছ ধরতেন, কিন্তু তার বাবা অসুস্থ থাকার কারণে আকরাম জেলের মেঝো মেয়ে, যার নাম কিনা ময়না ছিল, সেই ময়না বললেন কি যে, আব্বা এরকম অসুস্থ হয়ে আর কতদিন পড়ে থাকবে বলো, আমি তোমার সঙ্গে তোমার সাথে যাব। জাল টানাই তো সেটা আমি করতে পারবো তোমার সাথে, আর আমি তো ছোটবেলায় কত তোমার সাথে নদীতে মাছ ধরতে গেছি, তাই না? হাওড়ে বিলে খালে গেছি, এখন যেতে কি সমস্যা? আকরাম বললেন কি যে, এখন তুই বড় হয়েছিস রে মা, 15-16 বছর বয়স, যুবতী একটা মেয়েরে নিয়ে আমি খালে যাব মাছ ধরতে, বিষয়টা কেমন না? তখন ময়না বললেন কি যে, আব্বা আমাদের পেটে ভাত নাই, কে কি বলবো সেটা দেখা তো আমাদের লাভ নাই, তাই না? তোমার বয়স হয়েছে, তাছাড়া তুমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ, জ্বরে পড়ছো, এরকম অবস্থায় তোমার একা একা কেমনে ছাড়ি বলো তো? তুমি চলো, আমি তোমার সঙ্গে যাই, দরকার হলে জাল টানতে না পারি তোমার একটু একটু সাহায্য তো করতে পারবো, কোনো বিপদে যদি পড়ো সেটা তো ঠিক করতে পারবো, তাই না? আকরাম জেলে রাজি হয়ে গেল। তার মেয়ে দেখতে শুনতে মার্শাল্লাহ অনেক সুন্দরী। বড় মেয়ের বিয়ে দিয়েছে, মেজো মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছে। 15-16 বছর বয়স ময়নার। ময়না খুবই দুরন্তপূর্ণ একটা মেয়ে, গ্রামের আনাচে কানাচে এদিক সেদিক দিয়ে ঘুরে বেড়ায় এবং দৌড়াদৌড়ি করে বেড়ায়। সবাই তাকে দেখে অবশ্য নানান কথা বলে, কিন্তু তাতে ময়নার কিছু যায় আসে না। ময়না হয়েছে সবার থেকে আলাদা। ওর ছোট যে 2 বোন আছে তারাও একটু অন্যরকম লাজুক টাইপের, কিন্তু ময়না শুধু এরকম আশেপাশে আম গাছে বা এই গাছে সেই গাছে ঢিল মারে, এর ও খেয়ে ওইটা খেয়ে ফেলে, ওর ওইটা নিয়ে আসে। মানে হচ্ছে ময়না মেয়ে হলেও তার মধ্যে ছেলেদের গুণ রয়েছে। তার আব্বাকে এসে সাহায্য করার জন্য ওই দিন রাতে তার আব্বার সঙ্গে খালে গেল মাছ ধরার জন্য। আকরামের একটা বিশাল বড় ভেসাল আছে, খালে পাতা আছে। আকরাম বেশ কিছুদিন ধরে নৌকা নিয়ে নদীতে যায় না, অথবা ওই হাওড়েও যায় না, তার ভেসালের উপরেই কিছুদিন ধরে বসে। তাকে নিয়ে সেদিন রাত্রেবেলা সে গেল, আর যেহেতু আকরামের বেশ খানিকটা জ্বর ছিল সেহেতু ময়না তার সঙ্গে গেল। ভেসালের পাশে ছোট একটা ঘর আছে। গ্রামে অনেকে হয়তো চিনে থাকবেন, খালের মাঝখানে বিশাল ত্রিভুজ আকৃতির একটা যন্ত্র মাছ ধরার জন্য দেওয়া থাকে, বাঁশ দিয়ে তৈরি। এই জিনিসটাকে আমাদের অঞ্চলে ভেসাল বলে। তো সেই ভেসাল আব্বা গিয়ে পাতল, ভেসালে ভালোই মাছ উঠবে। এখন খালে বাস ভালো স্রোত আছে। 2-3 বার খ্যাপ দেওয়ার পরে আব্বার শরীর ক্লান্ত হয়ে গেল। ময়না তখন সেই ঘরের ভিতরে বসেছিল। তার আব্বাকে ওইখানে ক্লান্ত অবস্থায় দেখে বলল, আব্বা তুমি কি এবার ভিতরে যাবা? যা একটু রেস্ট করো, ভেসাল আমি ধরে রাখতেছি। ভেসাল আবার ধরে রাখা লাগে, না হলে হয়তো এটা বানের জলে ভেসে যাবে, এরকম অবস্থা। তো তিনি ভেসাল ধরে রাখলেন এবং তার বাপ ভেতরে গিয়ে বিশ্রাম নিতে লিখলেন। ময়না বসে আছে। ময়না সাধারণত এগুলোই তার ভালো লাগে, এই রাত বেরাত বিভিন্ন জায়গায় যাওয়া, নৌকায় করে ঘোরা, মাছ ধরা। ময়না আসলে মেয়ে হলেও তার মধ্যে ছেলেদের গুণ অনেক বেশি, আমি আগেই বলেছি, এবং সে এগুলো করতে ভালো লাগতো। ময়না দেখতে ছিল অনেক বেশি সুন্দরী। তো ওই দিন রাত্রেবেলা ময়না যাই হোক মাছ ধরে ময়না এবং তার বাপ বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর তার বাবা আবার আগামী দিন অসুস্থ হয়ে পড়লেন, প্রচণ্ড পরিমাণ অসুস্থ। প্রায় দিনই ভেসালের কাজ করত, আর নৌকা নিয়ে এতো যেত না, নৌকা ঘাটে বাঁধা থাকতো। একটা ভেসালে যে মাছ উঠত সেই মাছ দিয়েই তাদের জীবনযাপন টুকটাক চলতো। বেশি স্রোত থাকলে তখন ময়না ভেসা একা তুলতে পারত না। তার আব্বার কালো জ্বর হয়েছিল, কবিরাজ দেখিয়েছিল। কবিরাজ বলেছে বেশ কিছুদিন রেস্ট করতে হবে, এখন যেন কোনো কাজে টাজে না যায়। কিন্তু কাজে না গেলে তো হবে না, তাদের তো খাবার খেয়ে বাঁচতে হবে।
যার কারণে ময়নায় বেশিরভাগ দিনই দিনের বেলা ভেসাল তুলতে যেত। আবার অনেকদিন তার চাচা ছিল, বেশি স্রোত থাকলে তখন সেই তুলে দিত। খুব বেশি একটা ভারী ছিল না, ভেসালের উপর দাঁড়ালেই উঠে পড়তো এবং উঠে হুক লাগানোর সাথে সাথে ভেসালটা উপরে উঠে মাছগুলো সব অটোমেটিক্যালি নিচে পড়ে যেত। যা পেত তা দিয়েই ময়নার খুব ভালোভাবে চলে যাচ্ছিল বেশ কিছুদিন। ময়নার সঙ্গে যেদিনকে ঘটনাটা ঘটে সেদিন ছিল হচ্ছে শুক্রবার। তার আস্তে আস্তে বেশ খানিকটা দেরি হয়ে যায়, কারণ হচ্ছে নদীতে মাছ পাওয়া যাচ্ছিল না ওই দিনকে। আর কবিরাজ মশাই টাকা চেয়েছেন, আজকে মাছ বিক্রি করে কবিরাজকে টাকা দিতে হবে। যার কারণে ময়না বিকেল পর্যন্ত ভেসালের কাছে বসে থাকলো। খানিকক্ষণ বাদে নদীতে খানিকটা স্রোত আসলো এবং মাছও আসতে শুরু করলো। বেশ খানিকটা মাছও বাঁচছে। এখন যদি ময়না বাড়িতে চলে যায় তাহলে মাছ হয়তো কিছুটা পাবে না, যার কারণে সে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো। আকাশ একটু কালো হয়ে আসছে, হয়তো ঝড় বৃষ্টি উঠে আসবে। ময়না দ্রুত ভেসালটাকে ওপরে তুলে ভালোমতো বেঁধে সেখান থেকে চলে আসতে গেল, কিন্তু ততক্ষণে বৃষ্টি চলে এসেছে। সে যে ডেকচিতে মাছ তুলেছিল সেই ডেকচি নিয়ে সে সেই ছোট্ট ঘরের ভিতরে বসে পড়ল। বেশ খানিকক্ষণ বৃষ্টি হলো, প্রায় 2-2.5 ঘন্টার কাছাকাছি। ময়না ভীষণ চিন্তিত হয়ে পড়ল। এখান থেকে তাদের বাড়িটা অনেক দূরে। ময়না খানিকটা দূরে যেতেই বৃষ্টিটা থামলো, কারণ সে ভেবেছিল ভিজে ভিজেই যাবে। কিন্তু খানিকটা দূরে যেতে যেতেই তার বৃষ্টি থেমে গেল। তখন রাত 8টা 8:30 বাজে, আর তখনকার সময়ে রাত 8:30 মানে অনেক রাত। ময়না এত রাত পর্যন্ত বাইরে কোনোদিন একা একা থাকেনি। তার আব্বার সঙ্গে এসেছে রাত্রেবেলা, কিন্তু এটা প্রথম। ময়নার খানিকটা ভয় লাগছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। সে ডেকচিটা কাঙ্গে করে সাথে করে নিয়ে যাচ্ছে এবং তার কাছে একটা ছোট্ট ছিপি জাল আছে, সেটা হাতে করে সে নিয়ে যাচ্ছে। ঠান্ডায় সে কাঁপছে, কারণ বেশ খানিকটা ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে। ময়না সামনের দিকে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পরে হঠাৎ করে ময়নাকে পেছন দিক থেকে কে যেন একজন ডাক দিল। সঙ্গে সঙ্গে ময়না পেছনে তাকালো, দেখলো কি যে তার থেকে 7-8 হাত দূরে একটা সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে। ময়না তার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আপনি আমাকে ডাকছেন কিসের জন্য? আপনি কে, কোথায় থাকেন? আপনাকে তো আমাদের গ্রামে কখনো দেখিনি। আকাশ তখন ক্লিয়ার হয়ে গিয়েছে, জ্যোৎস্নার আলো খানিকটা ফুটেছে। ছেলেটা তখন বলল, আমি এই গ্রামের না, আমাকে আপনি চিনবেন না, আমি পাশের গ্রামে থাকি। কিন্তু এত রাত্রেবেলা আপনি একা একা যাচ্ছেন, ভাবলাম হয়তো ভয় পাবেন, যার কারণে আমি আপনাকে এগিয়ে দিতে এসেছি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে এগিয়ে দিয়ে আসতে পারি। ময়না তখন বলল কি যে, না না, আমাকে এগিয়ে দিতে হবে না, আমি চলে যেতে পারবো। আমি গ্রামের মেয়ে, আমার এসব খুব ভালো জানাশোনা আছে। আমাকে এগিয়ে দিতে এসে আমাকে সর্বনাশ করবেন, তাই না? ছেলেটা তখন বলল, আরে না না, আপনি আমাকে ভুল বুঝছেন, এমন কোনো কিছুই না। ময়না তখন বলল, আপনি যান, এখান থেকে যান, আপনি আমার পিছু পিছু আসবেন না। ময়না তারপর হাঁটা শুরু করলো। আবার পেছন দিকে তাকিয়ে দেখলো ছেলেটা সেখানে নেই, একটু আগে না এখানে ছিল। সে ভাবলো হয়তো চলে গিয়েছে। ময়না খুব দ্রুত পা চালাতে শুরু করলো, কিন্তু ময়না ঠিক সামনে, তার থেকে 4-5 হাত সামনে দেখলো সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। ছেলেটা এত দ্রুত সামনে কিভাবে আসলো কিছুই তো বুঝতে পারছে না। ময়নার বুক ধরফর করতে শুরু করলো। ছেলেটা দেখতে সুন্দর আছে, ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে। ময়না আবার বলল কি যে, আপনি আবার আমার সামনে এসেছেন, এত দ্রুত এখানে আসলেন কিভাবে, আমি তো বুঝতে পারলাম না। ছেলেটা তখন বলল, আমি কিন্তু চাইলে আপনাকে বাড়ি পর্যন্ত গিয়ে দিয়ে আসতে পারি, আপনি যদি ভয় হয় তাহলে। ময়না আবার বলল কি যে, না না, আমার কোনো ভয় লাগছে না, আমাকে দ্রুত বাড়িতে যেতে হবে, আপনি আমার পিছু নেবেন না দয়া করে। তাই বলে সে ডেকচিটা নিয়ে খুব দ্রুত গতিতে সেখান থেকে যেতে শুরু করলো। অনেকটা দৌড়ানোর মতো যেতে শুরু করলো। খানিকক্ষণ পথ হাঁটার পরে সে বাড়ির কাছে এসে পৌঁছে গেল। তারপর তার মাকে ডাক দিল। তার মা বলল, কি রে, এত দেরি করলি কিসের জন্য? ও বলল কি যে, আম্মা দেখতেছো না বৃষ্টি, কি পরিমাণ, বৃষ্টির ভিতরে আসবো কিভাবে বলো তো, তাও তো ভিজে গেছি। পরবর্তীতে উপায় না পেয়ে ভিজে ভিজে আসতে হয়েছে, নাহলে রাত্রে তো আমি তো এখানে থাকতে পারতাম না। ভেসাল বাইধে আসছিস? ময়নার বাপ ভেতর থেকে বলল। ময়না বলছে যে, হ্যাঁ, আমি ঠিকঠাক মতো বাইধে আসছি, তুমি চিন্তা করো না। ময়না যেমন দেখতে সুন্দরী ছিল, তেমন উঁচা লম্বা এবং শরীর স্বাস্থ্যও ছিল। এরকম যুবতী মেয়েকে যে কেউ দেখলে খারাপ নজর দিবে, সেটাই স্বাভাবিক। পরের দিন সকালবেলা ময়নার বাবার কাছে বিচার আসলো যে, আপনার এরকম যুবতী মেয়েকে দিয়ে কাজ করেন, এটা কি ঠিক? ময়নার আব্বা বলেন কি যে, না, আমি অসুস্থ তো, এই জন্য আমার মেয়া। তারপর বলেন কি যে, এরকমটা করবেন না। গ্রামের মানুষজন কেমন অদ্ভুত। ময়না বলল কি যে, আমি কি করবো না করবো সেটা কি আপনার কাছ থেকে শুনে করবো নাকি? আপনারা কি আমাকে বলার? আমি কাজ করবো, আপনারা যা ইচ্ছা তাই করেন। মেয়ের তেজ দেখো কি, এরকম ভাবে কথা বলে সবার সঙ্গে। এটা বলে তারা চলে গেলেন। ময়না বললেন কি যে, কেন আব্বা, এমনটা কেন করবে? আমি কাজ করবো না করবো সেটা তাদের কি? আর আমি মায়া মানুষ বলে কি আমি কাজ করতে পারবো না? এই কথা বলে ময়না ঘরের ভিতর রেগে মেগে চলে গেল। এই ঘটনার পর 2 দিন মাঝখানে কেটে গেল। ময়নার সেই ছেলেটার কথা মনে হচ্ছে। সেই ছেলেটা দেখতে অনেক সুন্দরী ছিল, আর এত বয়স পর্যন্ত বড় হয়েছে কোনো ছেলে এরকমভাবে দেখেনি সে। আর এত সুদর্শন ছেলে দেখে ময়নার মনে আসলে লাড্ডু ফুটতে লাগলো। ময়না মনে মনে ভাবছে যে সেই ছেলেটা কোথা থেকে এসেছিল এবং কেনই বা তাকে সাহায্য করতে চেয়েছিল, কিছুই বুঝতে পারছে না ময়না। যাই হোক, ময়নার আব্বা সুস্থ হয়ে গেল এবং ময়না আর কাজে যেত না।
কিন্তু ওই দিনকার পর থেকে ছেলেটার কথা কেন যেন ময়নার বারবার মনে হতে লাগলো। প্রায় 3-4 দিন সময় মাঝখানে কেটে গেল। ময়না বিকেলবেলা তাদের বাড়ির উঠানের পেছনে একটা বড় ফাঁকা জায়গা, মানে বাগানের মতো জায়গায় বসে আছে। এই জায়গায় সে মাঝে মধ্যে বসে থাকে, নদীর পাড়ে। হঠাৎ করেই দূর থেকে এসে ছেলেটা আবার ডেকে উঠল, কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন যে? আপনি কি এখানে বসে থাকেন মাঝে মধ্যে? ছেলেটাকে সেদিনকে রাত্রে ঠিকঠাক মতো দেখা যাচ্ছিল না, কিন্তু এখন দেখে ময়নার মনে সত্যি সত্যি লাড্ডু ফুটতে শুরু করলো। ছেলেটা দেখতে এত সুন্দর যে ময়না তার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। কিন্তু ময়না তো নিজেও জানে না যে সে আসলে অনেক সুন্দর। সে নিজেও খুব বেশি সুন্দর। তার চোখে কাজল মেখেছে, কালো কাজল, এবং কানে ছোট হালকা একটা দুল আছে। সেটা দেখে সেই ছেলেটা তার চোখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ময়না লজ্জা পেয়ে মুখ সরিয়ে নিল, বলল কি যে, কি ব্যাপার, এরকম তাকিয়ে কি দেখছেন? আর আপনি এখানে কেন এসেছেন? আপনি থাকেন কোথায়? আর সেদিন রাতে আমার পিছু নিয়েছিলেন কিসের জন্য? ময়নার এরকম ড্যাবর ড্যাবর কথা শুনে ছেলেটা বলল কি যে, সেদিন রাত্রেবেলা আমি আপনাকে সাহায্য করার জন্য এসেছিলাম, কিন্তু আপনি তো আমার সাহায্য নিলেন না। আজকে দিক দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে আপনাকে দেখে ফেললাম, আপনাকে সঙ্গে দেখা হয়ে গেল। আপনার নাম কি? তখন ময়না বলল, নাম দিয়ে কি করবেন? ছেলেটা বলল, কেন, আপনার কি কোনো নাম নেই? আপনার কি আমি নাম দিয়ে ডাকবো? মেয়েটা বলল কি যে, তা দিতে পারেন না, আপনার যা ইচ্ছাটা বলে রাখতে পারেন, কিন্তু আমি আমার নাম বলবো না। ছেলেটা তখন বলল, আপনার নাম বকুল দিলাম, আপনি বকুল গাছতলায় বসে আছেন, যার কারণে আপনার নাম আমি বকুল দিলাম। ময়নার নামটা খুবই পছন্দ হলো। সে মুচকি হাসছে মনে মনে, কিন্তু উপরে উপরে দেখাচ্ছে সে তার প্রতি খুব বিরক্ত। তারপর সে ছেলেটা সেখান থেকে চলে গেল। ময়না খুব করে চাইছিল যে ছেলেটা তার সঙ্গে কথা বলুক, কারণ জীবনের প্রথম কোনো ছেলের সঙ্গে সে এরকমভাবে কথা বলছে। ছেলেটা চলে গেল, কিন্তু ময়না খুব করে কষ্ট পেল, কারণ হচ্ছে ছেলেটার সঙ্গে সে কথা বলতে চেয়েছিল। তার কি সুন্দর একটা নাম দিয়েছে, বকুল। সে ওদিনকে বাসায় এসে সারা দিন রাত তার কথাই ভাবতে লাগলো। আবার কালকে গেলে কি ছেলেটা ওখানে আসবে? পরের দিন সকাল সকাল সে ওইখানে গেল। প্রায় দিনই সকালে ময়না সেখানে বকুল ফুল কুড়াতে যায়, ওই বকুল বাগানের নিচে। সে সেখানে গিয়ে দেখলো ছেলেটা সেখানে দাঁড়িয়ে আছে এবং দূর থেকে তাকে ডাক দিল। ময়না তখন ফুল কুড়াচ্ছিল। ছেলেটার এরকম ডাক শুনে আচমকা চমকে গেল। ছেলেটা ডাক দিল, কি ব্যাপার বকুল, তুমি কেমন আছো? দূরে ছেলেটাকে দেখিয়ে ময়না আসলে চমকে গেল, বুকে থুথু নিল, বলল কিছু, আপনি এখানে এখানে কি করছেন? আপনি কি সবসময় এখানে থাকেন নাকি নাকি আমাকে অনুসরণ করছেন? কিছুই তো বুঝতে পারছি না। আপনি কে, কোথায় থাকেন? এই গ্রামে তো আপনাকে দেখিনি কখনো। ছেলেটা আবার বলল, আমি কোথায় থাকি সেটা বড় কথা নয়, সব থেকে বড় কথা হচ্ছে তোমাকে আজকে অদ্ভুত সুন্দর লাগছে। এত সুন্দর কেন তুমি? ময়না একটা শাড়ি পরেছে এবং গ্রামের মেয়েদের মতো কোমরে সুন্দরভাবে সেই শাড়িটা গুজেছে। ময়নাকে দেখতে আসলে একটা পরীর মতো লাগছে। ছেলেটা তখন বলল, আমার নাম আসাদ, আমি অমুক গ্রামে থাকি এবং তুমি আমাকে চিনবে না। তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে মেয়ে, তোমার নাম কি বলো তো? ময়না তখন জানালো, কেন, আমার নাম না আপনি দিলেন বকুল, কেন এই নামটা কি পছন্দ হয় নাই? আমি বলবো না আমার নাম, আপনি যেটা দিয়েছেন সেটাই না হয় থাক। তারপরে সেই ছেলেটা বলল, আচ্ছা ঠিক আছে। ঠিক তখনই ময়নার মা ভেতর থেকে ডাক দিলেন, এই ময়না, কই রে তুই, তাড়াতাড়ি রান্নার কাজে হাত লাগা। ময়না বলল কি যে, এই রে, মা ডাকতেছে, আমাকে যেতে হবে, আপনি থাকেন তাহলে, ঠিক আছে, বসে বসে বকুল ফুল কুড়ান। তারপর ময়না সেখান থেকে দৌড়ে চলে গেল। ময়না ভীষণ খুশি, সে তরকারি করছে আর হাসছে মিটির মিটির করে। ময়নার মা বলল কি যে, কিরে, এত খুশি কিসের জন্য, কি হয়েছে তোর? তখন ময়না বলল, আরে না, কিছুই না। সারাদিন ময়না শুধুমাত্র সেই ছেলেটার কথা ভাবে। ছেলেটা কোথায় থাকে, কি করে, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ছেলেটা প্রতিদিন যে তার কাছে আসে সেটা ভেবেই তার খুব ভালো লাগে। প্রথম দিন সে বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়েছিল, দ্বিতীয় দিনও বিরক্তি নিয়ে তাকিয়েছিল, কিন্তু তৃতীয় দিন থেকে তার এত পরিমাণ ভালো লাগতে শুরু করলো, সে প্রায় দিনই ওইখানে গিয়ে বসে থাকতো ছেলেটার জন্য। কিন্তু আসতো না ছেলেটা, কি ব্যাপার, আসে না কিসের জন্য? প্রথম কয়েকদিন তো খুব আসলো, এখন আসে না কিসের জন্য? ময়না আবারও 3-4 দিন পরে বিকেলবেলা সেখানে বসে আছে, নদীর পানি ঢেউ খেলছে। ময়না সেখানে মন খারাপ করে বসে আছে। আসলে ময়না মন খুব খারাপ, মাঝে মধ্যে হয় না, মন খারাপ লাগে, একাকিত্ব লাগে। ঠিক তখনই ময়না বুঝতে পারলো যে ছেলেটা তার পেছনে দাঁড়িয়ে আছে, কারণ ছেলেটার গায়ে অদ্ভুত এক ধরনের সুঘ্রাণ আছে। এই সুঘ্রাণটা পাওয়ার সঙ্গে সঙ্গেই ময়না জেগে ওঠে। তারপর সেই ছেলেটা বলল কি যে, কি ব্যাপার বকুল, কেমন আছো তুমি? ময়না তখন বলল, আমার নাম বকুল না, আমার নাম হচ্ছে ময়না, তবে আপনার নামটা সুন্দর, আপনি আমাকে বকুল বলে ডাকতে পারেন। ছেলেটা তখন জানালো, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বকুল বলি ডাকবো। তুমি যেহেতু বকুল গাছের তলায় বসে থাকো, সেহেতু তোমার নাম বকুল, ফুলের নামে নাম, বিষয়টা ভালো না? ময়না বলল, জি ভালো, কিন্তু আপনি এতদিন আসেননি কেন? ছেলেটা তখন বলল, কেন, আমাকে বুঝি খুব বেশি মিস করছিলে? তখন ময়না বলল,
জি না, আমি আপনাকে মিস করতে যাবো কিসের জন্য? আপনি কে হে? আর আপনি এখানে কেন এসেছেন? ময়না আবারও তার সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগলো। কিন্তু ছেলেটা বলল, না আমি জানি, আমি আমি জানি যে তুমি আমার কথা মনে করেছিলে। তারপর ময়না জানালো, কেন আমি আপনার কথা কেন মনে করব? আর আপনি এখানে বারবার কেন আসেন আমার কাছে বলুন তো? ছেলেটা তখন বলল, আমার যে তোমাকে ভীষণ মনে ধরেছে, তোমাকে যে আমি ভীষণ পছন্দ করি, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মেয়ে। একথা শুনে বকুলের মনের মধ্যে 101টা বারুদ ফুটে উঠল। ময়না তো এই কথাই শোনার জন্য বসেছিল এবং সে এতদিন ধরে এই ছেলেটার প্রেমে পড়ে গিয়েছে সে নিজেও বুঝতে পেরেছে। ছেলেটা প্রায় 2 সপ্তাহ ধরে এখানে আসছে। বকুলের জীবনের প্রথম প্রেম, প্রেমের অনুভূতি বোধহয় এরকমই হয়। একটা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ তো থাকবেই, আর সেই ছেলেটা যদি হয় এরকম সুদর্শন এবং স্মার্ট, তাহলে তো বকুল তাকে পছন্দ করবেই। বকুল সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলেছে। আর ছেলেটা, কিন্তু ছেলেটা তাকে ফলো করছে। সে সাধারণ একটা জেলের মেয়ে। ছেলেটা যদি কোনো বড়লোক ঘরের কেউ হয় তাহলে কি হবে? তাহলে তো সে বলল কি যে, আচ্ছা আপনারা কি অনেক বড় লোক? বকুলের এই কথা শুনে ছেলেটা জানালো, না আমরা বড়লোক হতে যাবো কিসের জন্য? এই কথা মনে হলো কেন তোমার? আর তুমি আমার কথার জবাব কিন্তু দাওনি। বকুল তখন বলল কি যে, ঠিক আছে, না আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনার অনেক বড় লোক এবং অনেক অনেক ধনী, তাই বললাম আর কি। আপনার কোন কথার জবাব বলুন তো? তখন ছেলেটা জানালো যে, এই যে আমি তোমাকে ভালোবাসি বললাম, তোমার মতামত কি? বকুল আসলে লজ্জা পেয়েছে। সে এতক্ষণ পরে এটা বুঝতে পেরেছে যে ছেলেটা তাকে ভালোবাসে এবং পছন্দ করে। বকুল দৌড়ে সেখান থেকে চলে গেল। বকুলের বুক ধড়ফড় করছে। সে এসে তার বেড়ার সঙ্গে পিঠটা ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। হঠাৎ করেই তার মা সেখানে চলে আসলো। ভূত দেখার মতো চমকে গিয়ে সে জোরে চিৎকার দিয়ে উঠল। বকুলের মা বলল, কি রে, কি হয়েছে? তোর হাবভাব তো ভালো লাগতেছে না, এরকম হাঁপাচ্ছিস কিসের জন্য? বকুলের বুক ধড়ফড় করছে এবং প্রচণ্ড পরিমাণ সে হাঁপাচ্ছে। তার মাকে দেখে ভয় পেয়ে আরও বেশি হাঁপাচ্ছে। সে তার মাকে বলল, মা কিছু না। তারপর সে দৌড়ে ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে গিয়ে সে আনন্দের জন্য আটখানা হয়ে পড়ছে। বিছানার উপর শুয়ে সে কী করবে কিছুই বুঝতে পারছে না। সে যে ছেলেকে ভালোবেসে ফেলেছে এবং ছেলেরাও তাকে ভালোবাসে। ওই দিন সন্ধ্যার দিকে বকুল বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই খানিকটা দূরে সে ছেলেটাকে দেখতে পেল। সে ভূত দেখার মতো চমকে গিয়ে বুকে থুথু নিল। বলল কি যে, আপনি এখানে কি করছেন? আমার মা দেখতে পেলে আমাকে আটখণ্ড করবে। তাই বলে তাকে নিয়ে এসে সেই গাছের আড়ালে গেল। বলল কি যে, কই কোনো প্রশ্নের জবাব তো পেলাম না। বকুল তখন বলল, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার খুব পছন্দ করি। প্রথম দিন যেদিন দেখছিলাম সেদিনই আপনার আমার মনে ধরছে, কিন্তু আপনি যে আমাকে ভালোবাসবেন সেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। তারপর বকুল এবং সেই ছেলেটার প্রেমের কাহিনী শুরু হলো। বকুল ছেলেটাকে জড়িয়ে ধরল। আসলে বকুল জড়িয়ে ধরতে চায়নি, ছেলেটাই টান দিয়ে বকুলকে তার বুকের ভিতরে নিয়ে নিয়েছে। তারপর ছেলেটা বলল, বকুল আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই। বকুল এই কথা শুনে বলল, সঙ্গে করে কোথায় নিয়ে যাবেন? আমার সাথে কোথায় যাবা তুমি বলো, আমি সেখানে নিয়ে যাব। আমি আমার দেশে নিয়ে যাব, আমি যেখানে থাকি সেখানে নিয়ে যাব। বকুল ছেলেটার এই কথা শুনে বলল কি যে, আমাকে বিয়ে করে নিয়ে যান, তাহলে আমি আপনার সঙ্গে যাব, ঠিক আছে? তারপর বকুলের এই কথা শুনে ছেলেটা বলল, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করেই নিয়ে যাব, ঠিক আছে? তোমাকে এত পরিমাণ ভালোবাসি আমি যে তোমাকে সত্যি সত্যি আমি বিয়ে করেই নিয়ে যাব, তুমি চিন্তা করো না, ঠিক আছে? বকুল এই কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে, এখন আমার যাইতে হবে। মা যদি দেখে আমি নাই, আমার 2 খণ্ড করবে। মা আমারে পাঠাইছিল খড়ি আনার জন্য, আর আমি আইনা এখানে তোমার সাথে বসে আছি, তাই না? তারপর বকুল চোখ বন্ধ করলো এবং ছেলেটা তার কপালে একটা চুমু খেলো। বকুলের এইসব অনুভূতি জীবনের প্রথমবার হচ্ছে। দূর থেকে শব্দ ভেসে আসলো, ময়না, কিরে ময়না? তখন ময়না বলল, আমার যাইতে হবে এখন, ছাড়ো। তারপরে বকুল সেখান থেকে দৌড় দিল। এসে পাটকাঠির গাদি থেকে পাটকাঠি নিয়ে সে দ্রুত রান্নাঘরে গেল এবং রান্না করছে। ময়না আসলে বেশ খুশি এবং আনন্দিত। বেশ কিছুদিন ধরে ময়নার মা তাকে এরকমভাবে দেখছে। সে বলছে, ময়না তোর কি হয়েছে বলতো? তোকে আজকাল বেশি খুশি খুশি দেখা যায়, কোনো ছেলেটেলের পাল্লায় পড়ছিস নাকি বলতো? এরকমটা সাধারণত এরকম হইলেই হয়, সত্যি করে বলবি। বকুল বলল, আরে মা কি যে বলো, একটা হাসির কথা মনে পড়লো, তাই তোমারে আমার এরকম মুসকে মুসকে হাসতেছি। কিন্তু বকুলের মা আসলেই আন্দাজ করতে পেরেছে যে ও নিশ্চয়ই কোনো ছেলের সঙ্গে দেখা করতে চায় অথবা প্রেমে টেমে পড়ছে। যুবতী মাইয়া, 16-17 বছর বয়স, এখন বিয়ে দেওয়ানোর বয়স, এখন নিশ্চয়ই প্রেমে টেমে পড়বে। বকুলের মা বকুলের আব্বাকে বলল যে তোমার মেয়ে এরকম, কিন্তু তার বাপ কোনোভাবে বিশ্বাস করল না। বললো কি যে এমনটা হতেই পারে না, তোমার মেয়ে, আমি জানি আমার মেয়ে কেমন, তুমি তার নামে বদনাম করে না, ঠিক আছে?
তারপর এরকম করে প্রায় বেশ কিছুদিন কেটে গেল। প্রতিদিন বিকেলবেলায় এবং সন্ধ্যার পরপরই বকুলের সঙ্গে সে দেখা করতে আসতো ওই বকুল গাছের তলায়, এবং ওইখানে তারা গল্প করত। বকুল তার বুকের উপর শুয়ে, তার কোলের উপর শুয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করত। তার মা আসলেই বুঝতে পেরে গিয়েছিল, কারণ বকুল এখন মাঝে মধ্যেই ওইখানে গিয়ে বসে থাকে, শুয়ে থাকে। একদিন বিকেলবেলা তার পিছু পিছু গিয়ে দেখে বকুল ময়না সেখানে গিয়ে বসে আছে এবং কারোর সঙ্গে ফিসফিসানি করে কথা বলছে। কার সঙ্গে কথা বলছে সেটা দেখা যাচ্ছে না। বকুলের মা পিছন থেকে ডাকতে বলল, কিরে তুই কার সঙ্গে কথা বলতেছিস? তখন বকুল চমকে গেল এবং বলল কি যে, কই মা, কার সাথে না তো। তখন তার মা বলল কি যে, তাহলে ফিসফিস করতেছিস কিসের জন্য এখানে বসে বসে? একা চল কার আসতে বাড়িতে। এরকম করে আরো কিছুদিন কেটে গেল। ময়না প্রায় দিনই ঘর থেকে বের হয়ে যেত এবং কথা বলতো। বিশেষ করে রাত্রেবেলা মধ্যরাতে সেই ছেলেটা যখন এসে তাকে ডাকতো, ময়না ঘরের দৌড় খুলে বের হয়ে যেত। একদিন দুই দিন হলে হয়তো টের পাওয়া যায় না, কিন্তু এরকম যদি প্রত্যেকদিন হতে থাকে তাহলে তো বিষয়গুলো টের পাওয়াই যায়, তাই না? ময়নার মা টের পেয়ে গেল, তার পিছু পিছু গেল। হঠাৎ করে ময়নাকে একটা জঙ্গলের মধ্যে ঢুকে যেতে দেখা গেল। তার বাড়ির পিছনে একটা ভিটা আছে, সেই ভিটার ভিতরে ময়না ঢুকে গেল। ময়নার মা তার পিছু পিছু গেল। সে গিয়ে দেখলো একটা আলোকিত কোনো জিনিস সেখানে আসলো এবং সেটা এসে ময়নার কাছে ময়নাকে জড়িয়ে ধরলো। সেটা দেখে ময়নার মার চোখ ছানা বড়া হয়ে গেল। সে তো হতভম্ব এবং বিহ্বল বলিত। সে ময়নার সাথে সাথে করে নিয়ে গেল এবং সেই আলোটা অদৃশ্য হয়ে গেল। ময়না একা একা যাচ্ছে। খানিকটা দূরে গিয়ে তারা একটা জায়গায় বসে পড়লো এবং ময়না ফিসফিসানি করে কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। কি একটা অদ্ভুত বিষয়! জ্যোৎস্নার আলোয় ময়নাকে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু তার পাশে বসে আছে কেউ, তাকে দেখা যাচ্ছে না। সে সঙ্গে সঙ্গেই ওইখান থেকে দৌড়ে চলে গেল এবং বাড়ির পরে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। ময়না ততক্ষণ ওইখান থেকে দৌড়ে চলে এসেছে। তার মানে ময়না বুঝতে পেরে গিয়েছে যে তার মা বিষয়টা ধরতে পেরেছে। ময়না পরের দিন সকালে উঠে তার মায়ের ক্ষতি করার জন্য তার মায়ের মুখের উপর বালিশ চাপা দিল। কারণ হচ্ছে ময়না যে ছেলেটাকে ভালোবাসে সেটা তার মা জেনে গিয়েছে। তার মাকে এসে হত্যা করার জন্য নানানভাবে কলাকৌশল করতে লাগলো, কিন্তু ময়নার মায়ের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে গতকালকে ভয় পেয়েছে এবং অজ্ঞান হয়ে আছে, এবং তাকে যে হত্যা করার জন্য এরকম অ্যাটেম্প্ট করেছে সেটাও ময়নার মা বুঝতে পেরেছে। তখন ময়নার মা তার আব্বাকে বলল, আমাদের মেয়ের উপর নিশ্চয়ই কোনো কালো জিনিস অথবা জিনে ভর করছে, কেন হচ্ছে আমি এরকম এরকম দেখছি, আর ও আমাকে গত 2 দিনে অনেকবার মারার চেষ্টা করছে। তুমি যে বাড়িতে ছিলে না, আমি তোমাকে বলতে পারি নাই। ময়নার আব্বার সঙ্গে সঙ্গেই এলাকার এক মসজিদের যে মুরব্বী ছিল, সেই মুরব্বী মুয়াজ্জিনকে ধরে নিয়ে আসলেন এবং একজন হুজুর ছিল তাকে ধরে নিয়ে আসলেন। এনে তারা বললেন কি যে, ময়নাকে তো ভালো জিনে ধরছে, মানে খুব শক্তিশালী একটা জিন, যে জিনটা ওকে এখান থেকে নিয়ে যেতে চায় এবং ওকে বশ করে রাখছে। ও যে কোনো মুহূর্তে যদি জানতে পারে যে আমরা সবাই জেনে গিয়েছি, তাহলে আমাদেরকেও মারার চেষ্টা করবে, যেমনটা ওর মাকেও মারার চেষ্টা করেছে। আসলে ওই জিনটা ময়নার উপর এমনভাবে বশ করেছে যে ময়নাকে ও এখান থেকে নিয়ে যেতে চায় এবং ময়নাও এখান থেকে চলে যেতে চায়, কারণ ও জিনটা যা বলবে ময়না তাই করবে। কারণ জিনে এর উপর বশ করেছে এবং কালো জাদু করেছে, যার কারণে জিনটা ওকে এখান থেকে নিয়ে যাবে। আমাদেরকে ওকে দ্রুত এখান থেকে শিফট করতে হবে, একটা জায়গায় নিতে হবে, সেখানে নিয়ে এই জিন ওকে তাড়াতে হবে। তারপর সেই হুজুরটা একটা বাবার সন্ধান দিলেন যে কিনা এর থেকে বড় পীর। তার দরবারে যখন যাওয়ার পরে ময়না জোরে জোরে চিৎকার করতে লাগলো, বলল কিছু আমাকে ছেড়ে দে, আমি ওর কাছে যাব, আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তোর ক্ষতি হবে, অনেক বড় ক্ষতি করব। ময়নার মা দেখে কান্না শুরু করতে লাগলো, এমনকি ময়নার আব্বাও দেখে আতঙ্কিত হয়ে গেল। তখন সেই হুজুর বললেন, কোনো চিন্তা করিস না, আমি এখনই সেই ছেলে জিনটাকে হাজির করতেছি, বলতেছি যে ও কি চায় এবং দেখি। সঙ্গে সঙ্গে সে জিনটা ধোয়া হয়ে সে ঘরের ভিতরে প্রবেশ করলো। সেটা দেখে ময়নার মা অজ্ঞান হয়ে গেল। ময়না বলল কি যে, কি ব্যাপার, তুমি কেমন আছো? তুমি কালকে আসো না কিসের জন্য আমার নিতে? তোমার সঙ্গে কালকে কথা হয় না, আমার কত খারাপ লাগছে জানো? হুজুর তখন বললেন কি যে, তুই এই মেয়েটাকে কেন বশ করে রাখছিস? ময়না চিৎকার দিয়ে বলল, কে বশ করে রাখছে? আমাকে কেউ বশ করে রাখে নাই, আমি ওর সঙ্গে চলে যাব, তোরা কেউ আমাকে আটকাইতে পারবি না, সবাইকে একদম মেরে ফেলবো। এরকম জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো। ময়নার আব্বা তো ভয় পেয়ে সেখানে চুপ করে বসে আছে। সেই জিনটা অদৃশ্য হয়ে সেই তান্ত্রিকের সঙ্গে বা সেই হুজুরের সঙ্গে পীরের সঙ্গে কথা বলছে। বলল কি যে, তুই ওর কাছে কি চাস? এই মেয়ের উপর কেন ভর করছিস? তখন সেই জিনটা বলল, আমি ওকে ভালোবাসি এবং ওকে আমার সাথে করে নিয়ে যেতে চাই। ওকে আমি নিয়ে যেতে পারতেছি না, কারণ আমাবস্যা আসতেছে না। আমাবস্যা আসলেই ওকে আমি নিয়ে যাব। এই আমাবস্যা তিথিতে আগামী 2 দিন পরে ওকে আমি নিয়ে যেতাম, কিন্তু 2 দিনের আগেই তোরা জেনে গেছিস। বিষয়টা খুবই খারাপ হয়েছে। আমি ওকে আমার সাথে করে নিয়ে যাব, আমি ওকে অনেক ভালোবাসি। তারপর সেই পীর বাবা বললেন কি যে, ভালোবাসিস? এ কেমন ভালোবাসার নমুনা? তুই দেখ মেয়েটার কি অবস্থা করছিস, ওর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, ও এত সুন্দরী একটা মেয়ে, সেই মেয়েটার উপর কালো জাদু করে তুই কি করছিস দেখ, ও এখন তোকে ছাড়া কিছু বোঝে না।
তুই ওর উপর থেকে তোর কালো জাদু ছেড়ে দে, দেখ ও তোকে তোর সঙ্গে যেতে চায় কিনা। তোকে তো ভয় পাবে, ও তো তোকে তোর আসল চেহারায় দেখেনি, দেখলে তো ভয় পাবে। তখন সে জিনটা বলল কি যে আমি এত কিছু জানি না, আমি ওর সামনে কখনো আমার আসল চেহারায় আসবো না, আমি ওর সত্যি অনেক ভালোবাসি। তখন সেই পীর বাবা বলেন কি যে ভালোবাসি সেটা তো জানি, কিন্তু এ কোন ধরনের ভালোবাসা, বশ করে নিজের কাছে নিয়ে ভালোবাসা, এটার কি ভালোবাসার কোনো নমুনা হইল? জিনটা বলল, দেখেন পীর বাবা, আমি আপনাকে সাবধান করতেছি, আপনি আমাকে কোনো কিছু করেন না এবং আমার ধারে কাছে আসার চেষ্টা করেন না, তাহলে কিন্তু আপনারা আমি মেরে ফেলবো, এবং ওকে তো আমি নিয়ে যাবই, সঙ্গে সঙ্গে আপনাদের খবর আছে। একথা বলার পর সেই তান্ত্রিক বাবা মানে সেই পীর বাবা একটা পবিত্র পানি সেই জিনটার উপর ছুঁড়ে মারলেন। জিনটা খানিকটা চিৎকার দিয়ে সেখান থেকে গায়েব হয়ে গেল, বলল কি যে আমি আবার ফিরে আসবো এবং তোরা কিচ্ছু করতে পারবি না। তারপর ময়না সেখানে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার পর তার গলায় তাবিজ এবং হাতে পায়ে তাবিজ পরিয়ে দেওয়া হলো। তারপর ময়না বলল কি যে আব্বা আমি এখানে কিসের জন্য, আমার এখানে কেন নিয়ে আসছো? ময়নার আব্বা বলল কি যে আরে না, কিছু হয় নাই, চল বাড়িতে চল। তখন সেই পীর বাবা বললেন কি যে খবরদার এই তাবিজ যেন হাত থেকে না খোলা হয়, আর 2 দিন অপেক্ষা করতে হবে। 2 দিন অপেক্ষা করার পরে ওই জিনটা আর একে নিয়ে যেতে পারবে না, তারপর ওকে তাড়ানোর ব্যবস্থা আমরা করতেছি। তারপর 2 দিন বাড়িতে এসে অনেক অত্যাচারের সম্মুখীন হতে হলো আমাদেরকে আর কি। বাড়ির চারপাশে রাত্রেবেলা ভীষণ জোরে জোরে ঝড় হতো, মনে হচ্ছে যে গাছ ভেঙে আমাদের বাড়ির উপর পড়বে। তারপর টিনের চালের উপর বেশ জোরে জোরে ইটের শব্দ হতো। এগুলো দেখে আমাদের বাড়ির সবাই ভয় পেত, এমনকি ময়না পর্যন্ত ভয় পাওয়া শুরু করতে, কারণ ময়না তো এইসব বিষয়ে জানতো না, তাকে এতদিন পর্যন্ত বশ করে রাখা হয়েছিল। ময়না যখন জানতে পারলো তারপর একটা জিনে আচর করেছিল, ময়না সেদিনকের ঘটনা মনে পড়ে গেল, সেই রাতের ঘটনা এবং দ্বিতীয় দিন সেই বহুল গাছের তলার সেই ঘটনা। এরপরে ময়নার আর কিছু মনে নেই যে সে কোন জিনের সঙ্গে কি করেছে, তবে তার এতটুকু খেয়াল আছে যে কারোর সঙ্গে সে প্রত্যেকদিন দেখা করতে যেত এবং সেই ছেলেটার চেহারা তার চোখের সামনে ভাসত, তার মানে সেটা একটা জিন ছিল, সেটা সে বুঝতে পেরেছে। এরকম করে 2 দিন প্রায় অত্যাচার চলতে থাকতো। রাত্রেবেলা তারা ঘুমাতে পারতো না। জিন বাইরে থেকে বলতো ওকে বের করে দে, ওর হাতের তাবিজটা খোল, আমি ওকে নিয়ে যাব। অনেক তোড়পাড় করেছে 2 দিনে। 2 দিন তারা প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে 2 দিন শেষ হওয়ার পরে সকালবেলা ময়নাকে নিয়ে সেই পীর বাবার কাছে গেল, বলল কি যে ওরা তো এরকম ভাবে 2 দিন ধরে আমাদের ভীষণ জ্বালাতন করছে। তখন পীর বাবা বললেন কি যে আমি তো তোকে বলেইছিলাম যে এরকমটা করবে, কিন্তু কোনোভাবেই ঘরের দরজা খুলবি না, তোরা তাই করেছিলি, যার কারণে তোরা বেঁচে গেছিস। যাই হোক, এখন আর ওই জিনটা তোর কাছে আসতে পারবে না, কারণ হচ্ছে আমি তোদের বাড়ি বন্ধ দিয়ে দিব, আর হচ্ছে ওই জিনটাকে চিরদিনের জন্য আমি এখান থেকে বিদায় করে দিব। ও আমার কাছে এসেছিল, ওকে আমি এমনভাবে বেঁধে এখান থেকে বিদায় করেছি যে ও মাপ চেয়ে পালিয়েছে, ও আর কখনোই তোর কাছে আসবে না। তবে জিনটা তোর মেয়েকে ভালোবাসতো এবং সে তোর মেয়েকে নিয়ে যেতে চায়, হয়তো পরবর্তীতে যদি সুযোগ পায় তাহলে হয়তো নিয়ে যেতে পারবে, তবে তার জন্য পূর্ণিমা তিথির অপেক্ষা করতে হবে অথবা অমাবস্যা তিথির, কিন্তু সেটা কখনো হতে দেওয়া যাবে না। যত দ্রুত পারিস তোর মেয়েকে বিয়ে দিয়ে দে। তারপর ওই ঘটনার পরে ওই জিনটা তো চলে যায় ময়নার ঘাট থেকে এবং সবাই এলাকার সবাই জেনে যায়। পরবর্তীতে আমার ওই মেয়েকে আর কি ময়নাকে কেউ বিয়ে করতে চায় না, কারণ হচ্ছে ওই যে জিনে ধরা মেয়ে। পরবর্তীতে ওইখানকার এক হুজুরের ছেলে ময়নাকে দেখে বলে কি যে আচ্ছা ঠিক আছে, তোমাদের মেয়েকে আমরা বিয়ে করব, আমার ছেলের সাথে বিয়ে দিব এবং তোমার মেয়েকে পর্দা করতে হবে। ময়না পরবর্তীতে রাজি হয়ে যায়, কারণ ময়না নিজেও পরবর্তীতে খুব আতঙ্কের মধ্যে ছিল। হুজুরের ছেলের সঙ্গে বিয়ে হওয়ার পরে সমস্ত কিছু ঠিক হয়ে যায়, কারণ ময়না দেখতে বেশ সুন্দরী ছিল এবং যখন সে পর্দা করা শুরু করলো তখন তার মধ্যে ধার্মিক জ্ঞান, ইসলামিক জ্ঞান আসলো, তখন সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। এই ঘটনা প্রায় এলাকার সবাই জানে এবং সবাই বুঝতে পারে, কিন্তু ময়নার পরবর্তীতে এই ঘটনার থেকে বের হয়ে আসতে অনেক সময় লেগেছে। সেই জিনটা এখনো পর্যন্ত মাঝে মধ্যে ময়নার কাছে এসে এটাকে ইশারা দিয়ে রাখে। ময়নার এখন 2টা সন্তান হয়েছে, কিন্তু এখনো মাঝে মধ্যে ময়না সে জিনটাকে দূরে দেখতে পায়, তার দিকে ইশারা দিয়ে ডাকে এবং কান্না করে, বলে কি যে আমার সঙ্গে চলে আসতে। ময়না দেখে বুঝতে পারে যে জিনটা তাকে আসলে খুব বেশি ভালোবাসত, কিন্তু এই কথা ময়না এখন পর্যন্ত তার স্বামীকে জানায়নি, কারণ কাকে জানাবে। আর ময়না সেই জিনটার সঙ্গে যেতেও চায় না। মাঝে মধ্যে সে আতকে ঘুম থেকে উঠে পড়ে, তার স্বামী বলে কি হয়েছে, ময়না তখন জানায় যে কিচ্ছু হয়নি। এভাবে করে ময়না তার জীবনযাপন পার করছে। প্রিয় দর্শক, ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। দেখা হবে পরবর্তীতে অন্য কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।